আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পরীক্ষা প্রস্তুতির জন্য লস অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং এলপিজিবি মডিউল এ থেকে দেখব। তো এখানে আমাদের যে প্রশ্নগুলো ঠিক ওই রকম আমাদের সালের প্রশ্নগুলো এখানে অ্যাড করা আছে। সবগুলো সালের প্রশ্ন অ্যাড করা আছে, আমাদের এখানে লেখা আছে এবং ঠিক অন্যান্য সাবজেক্টের মতোই এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট দেওয়া আছে এবং একটু মজার সাবজেক্ট। তবে আমাদের এই প্রথম অংশ যেটা, প্রথম অংশটা হচ্ছে আইন আইন কানুন নিয়ে, তো এটা একটু আমাদের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে। পরের যেটা অংশ, বি অংশ যেটা, পার্ট বি যেটা, বি অংশে আমাদের দুইটা অংশ বিভক্ত, একটা হচ্ছে আইন নিয়ম কানুন, আর একটা হচ্ছে আমাদের জেনারেল ব্যাংকিং। ওই যে বলা আছে লস অ্যান্ড প্র্যাকটিস, এখানে এই যে বিষয়টা হচ্ছে এটা যে জেনারেল ব্যাংকিং এর আইন, মানে এটা এটা লস একটা অংশ, আর এই প্র্যাকটিস একটা অংশ, প্র্যাকটিস যেটা আমরা প্রয়োগ করি। হ্যাঁ, এই একটা অংশ। তাহলে এই অংশ আমাদের পড়ায় একটু ইয়া লাগে, আর এই অংশটা আমাদের মজার পড়া। প্র্যাকটিসটা এটা আমাদের মজার পড়া, আমাদের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে এখানে আলোচনা করা হয়, অনেক মজার পড়া। আচ্ছা, তো সেই লস এটা নিয়ে আলোচনা করবো আমরা আজকে। তো দেখুন দেখুন, এক নম্বরে আছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করুন। এটা একেবারে মোটামুটি একটা সহজ পর্যায়ের প্রশ্ন, এটা আমাদের পরীক্ষায় একটু মিট করবেন, একটু মিট করবেন। আচ্ছা, একটু মিট করবেন। তাহলে বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী বর্ণনা করুন। এটা স্টার চিহ্ন দিয়ে এটা দেখবো না আমরা। এই যে 3 স্টার দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 অনুসারে পরিচালনা পর্ষদের গঠন এবং আদেশ কি হওয়া উচিত। পরিচালনা পর্ষদের গঠন এবং আদেশ কি হওয়া উচিত, এটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তো এখানে বেশি প্রশ্ন নেই, খুব বেশি। আচ্ছা, পরিচালনা পর্ষদের এখানে দেখুন, এই যে 2 নম্বর প্রশ্নটা, বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 অনুসারে পরিচালনা পর্ষদের গঠন এবং আদেশ কি হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক আদেশ, এগুলো নিয়ম কারণ, এগুলো আমাদের বুঝা বা কোনো কিছু নেই, মানে এগুলো গার্ডসে মুখস্থ আমাদের, যতটুকু মনে থাকে। হ্যাঁ, তো বাংলাদেশ, আমি এটা বলছি যে এই কথাগুলো, এই ভিডিও ক্লাসগুলো যদি আপনারা কখনো সময় পান তাহলে এটা দেখবেন, বাসায় টিভি সাইডে দেখেন বা মোবাইলে দেখেন, যখন একটু অলস থাকবে, অলস সময় যখন বসে থাকবেন তখন এটা দেখবেন আর কি, মানে কথাগুলো শুনবেন। বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 অনুযায়ী পরিচালনা পর্ষদের গঠন এবং দায়িত্ব অনুচ্ছেদ 9 এ বর্ণিত রয়েছে। পরিচালনা পর্ষদের গঠন অনুচ্ছেদ 9-3 পরিচালনা পর্ষদের সদস্যরা থাকবেন: 1. বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত একজন ডেপুটি গভর্নর, 4 জন পরিচালক যারা সরকারি কর্মকর্তা নন। এটা কার? আপনার ব্যাংকে না, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ঘটনা। তাহলে 4 জন পরিচালক যারা সরকারি কর্মকর্তা নন এবং যাদের সরকার মনোনীত করবে। এদের ব্যাংকিং, বাণিজ্য, শিল্প, কৃষি ও ব্যবসায় অভিজ্ঞতা, দক্ষতা থাকতে হবে। গ হচ্ছে 3 জন সরকারি কর্মকর্তা যাদেরকে সরকার মনোনীত করবে। পরিচালনা পর্ষদের দায়িত্ব এততে আছে। আমাদের এখানে কে কে সদস্য থাকবে সেটা বলে দেওয়া আছে, এটা রিডিং পড়ে যাবে, যতটুকু মনে রাখতে পারবেন ততটুকু লিখে দেবেন। হুবহু আমাদের ওরকম ভাবে মনে রাখা হয়তো সম্ভব হবে না, যতটুকু পারবেন দিয়ে রাখবেন। আচ্ছা, পরিচালনা পর্ষদের দায়িত্ব অনুচ্ছেদ হচ্ছে 9-2 আছে। এই যে ধারাগুলা, এই ধারাগুলো আবার মনে রাখা টাফ ব্যাপার। এগুলা এই আইনের ধারাগুলো আমাদের একটু মনে রাখা জরুরি, দিলে ওই ভালো হয়। বাংলাদেশে ব্যাংকের সাধারণ তত্ত্বাবধান এবং দিক নির্দেশনা পরিচালনা পর্ষদের হাতে ন্যস্ত থাকবে। পর্ষদ ব্যাংকের সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্যক্রম পরিচালনা করবে যাতে ব্যাংক আইনের আওতায় করতে সক্ষম, মানে ব্যাংক আইনের আওতায় করতে সক্ষম। আচ্ছা, এমন কিছু করতে পারবে যা ব্যাংক আইনের আওতায় করতে পারবে। তো এই নিয়মের নীতিগুলা, আমরা ধারাগুলা একটু যতটুকু পারি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। মানে এখানে তো এই ধারা, এতগুলো ধারা বা আইন নিয়ম কারণ রয়েছে, এটা মনে রাখাও টাফ ব্যাপার।
তবে যে ভাইরা একটু কেইটে থাকে তারা একটু বেশি মনে থাকে, কারণ সেগুলো ধারাগুলো তাদের প্রতিনিয়ত আপডেট থাকতে হয় সে বিষয়গুলো। আচ্ছা, এটা 3 স্টার দেওয়া আছে। 2 স্টার দেওয়া আছে এটা যে 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুসারে যেসব বিধান বা বিধিনিষেধ বজায় রাখা হবে সে সম্পর্কে সংক্ষেপে বলুন। রেকর্ড এবং নথি অপসারণের উপর বিধিনিষেধ, মূলধন সিআরআর এসএলআর এর রক্ষণাবেক্ষণ, তারপরে আছে শেয়ার ক্রয়, ঋণ এবং অগ্রিম ঋণের অবকাশ, লভ্যাংশের উপর বিধিনিষেধ। তো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা আমাদের একবার করে রিডিং পড়ে যেতে হবে অবশ্যই। তাহলে ব্যাংক কোম্পানির এখানে ক নাম্বার যেটা বলা আছে, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 12 নম্বর ধারা অনুযায়ী, এখানে কিন্তু ধারার কথা বলা নেই। এখন কথা হচ্ছে যে আপনার এটা বলা নেই, ঠিক আছে? এটা মানে বলা নেই বলতে আপনার মনে নেই। তার মনে না থাকলে কি করবেন? মনে না থাকলে জোর করে অন্য কিছু দিবেন না, এই ভুল করার দরকার নেই। তাহলে ব্যাংক কোম্পানি আইন অনুসারে লিখবেন, মানে শর্টকাট একটু আপনিও পিছলামো করবেন যে ব্যাংক কোম্পানি আইন অনুসারে, ধারা যদি মনে থাকে অ্যাকুরেটটা মনে থাকে অ্যাকুরেটটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ব্যাংক কোম্পানি আইন অনুসারে বা 1991 সালে ব্যাংক কোম্পানি আইন অনুসারে লেখে এই যে কোনো ব্যাংক কোম্পানি বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমতি ছাড়া তার ব্যবসা সম্পর্কিত কোনো রেকর্ড বা ডকুমেন্ট বাংলাদেশ থেকে বিদেশে স্থানান্তর করতে পারবে না। রেকর্ড সমূহ বলতে বোঝানো হয়েছে লেজার, ডেবুক, ক্যাশবুক, অ্যাকাউন্টস বই ইত্যাদি, যেগুলো ম্যানুয়ালি ও ইলেকট্রনিকভাবে সংরক্ষিত হতে পারে। ডকুমেন্ট বা দলিলাতি বলতে বোঝানো হয়েছে ভাউচার, চেক, বিল, পে অর্ডার, আইটি সিস্টেম সংরক্ষিত রেকর্ড সমূহ। আচ্ছা, তাহলে এই যে হিসাবগুলো ইয়াটা মূল লাইনটা হচ্ছে এটা, এই লাইনের ব্যাখ্যাটা দেওয়া আছে আমাদের। মূল কথা হচ্ছে আমাদের ব্যাংকের লিখিত কোনো অনুমতি ছাড়া, ব্যাংকের ব্যাংক কোম্পানির লিখিত কোনো অনুমতি ছাড়া তার ব্যবসা সম্পর্কিত কোনো রেকর্ড বা ডকুমেন্ট বাংলাদেশ থেকে বিদেশে স্থানান্তর করতে পারবে না। এখন এখানে আমাদের রেকর্ড বলতে কি বোঝানো হয়েছে সেটা লিখেছে। রেকর্ড বলতে আমরা যেখানে আমাদের লেখা হয়, আমাদের হিসাবগুলো লেখা হয়, ঠিক আছে, সেটাকে বলে রেকর্ড। রেকর্ড কোনগুলো? তাহলে যেখানে আমাদের ব্যবসায়ের বিভিন্ন বিক্রয়, ক্রয় বিক্রয় বা বিভিন্ন নগদ হচ্ছে প্রাপ্তি প্রদান, যে বিভিন্ন রকম আমাদের বুক থাকে, সে বইয়ে যে লিখি সেই বইগুলো আর কি। এই যে লেজার বই, লেজার বই যেটা আমরা দেখলাম যে খতিয়ান, ডে বুক, ডে বুক প্রত্যেক দিনের বইয়ে আমরা লিখি, ক্রয় বিক্রয়ের যে হিসাবগুলো হয় সেগুলা। ক্যাশ বুক শুধু ক্যাশ লিখি, অ্যাকাউন্টস আর অন্যান্য অ্যাকাউন্ট বই থাকে, সেগুলো আমরা রেকর্ড বলতে এগুলো বোঝায়। অর্থাৎ যেখানে যে বইগুলোতে লিখি সেটা হচ্ছে রেকর্ড বই। আর ডকুমেন্ট তো বোঝেন, ডকুমেন্ট হচ্ছে দলিলাদি। দলিলাদি কোনটা? যার যার পরিপ্রেক্ষিতে লেনদেনগুলো বৈধতা পায়, লেনদেনগুলো বৈধতা পায়। যেমন ভাউচার, আমরা কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য আমাদের ভাউচার বিল প্রয়োজন, তাই না? আপনার ব্যাংকে যখন বিল তৈরি করেন, কি করেন? ওই পিছনে আপনার একটা ভাউচার নিয়ে আসেন, তাই না? ভাউচার নিয়ে আসেন, সেটার পিছনে যে কে খরচ করছে তার সাইন নিয়ে সেটা আপনি ভাউচার ইয়ার সাথে আমাদের আহ, ইয়ার সাথে কি করে আমরা ব্যাংক থেকে যে ভাউচার তৈরি করি, ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার যেটা হোক, তার সঙ্গে আমরা ইয়ে করে দিই, তাই না? তাহলে আমরা এই ভাউচারটা আমরা হচ্ছে প্রমাণাদি, দলিলাদি, তারপরে হচ্ছে চেক, বিল, পে অর্ডার, আইটি সিস্টেম ইত্যাদি সংরক্ষিত। তাহলে ডকুমেন্ট হচ্ছে দলিলাদি মূলত। আর রেকর্ড হচ্ছে কি? যেগুলা যেখানে আমরা লিখি আমাদের ব্যবসায়ের লেনদেনে যে বিভিন্ন রেকর্ডগুলো লিখি সেটা। আচ্ছা, হ্যালো জুলহাস ভাই। আসসালাম। জি জি জি, হবে। এই যে আর 10 মিনিট পরে আমি আপনাদের ওই যে 10:30 থেকে শুরু করব, আমি লিখে দেবো কাল, মানে কালকে থেকে 10:30 থেকে শুরু করবো ভাই, বুঝছেন? আজকে একটু 10টা মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না হলে সমস্যা, টাইম কভার করতে পারতেছি না, ওই যে অ্যাকাউন্টিংটা একটু সময় বেশি লাগতেছে, তো ফার্স্ট পার্টে এটা কভার করতে পারতেছি না, বুঝছেন? আর আপনাদের এই 10:30 থেকে 11:30 পর্যন্ত দেখা হবে। জি জি ভাই, সালাম। আমি একটা ফোন দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। তারপর আছে মূলধন সিআরআর এসএলআর রক্ষণাবেক্ষণ। ব্যাংক কোম্পানি 1991 অনুযায়ী সংশোধিত কি হয়েছে না হয়েছে অনুযায়ী সিআরআর এসএলআর সংরক্ষণের বিধানসমূহ। আপনি সিআরআর এটা যদি আপনার বাংলাতে লিখতে কষ্ট হয় এত, আপনি এটা এইভাবে লিখবেন না। সিআরআর এইভাবে লিখবেন, ডাইরেক্ট সিআরআর এসএলআর এসএলআর এইভাবে লিখবেন। হ্যাঁ, এভাবে লিখতে হবে, ওরকম না। তাহলে মূলধন সংরক্ষণ, মূলধন সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের কার্যরত সব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তাদের নির্ধারিত মূলধন সংরক্ষণ করতে হয়। ন্যূনতম মূলধন পর্যাপ্ততার অনুপাত কার? ক্যাপিটাল এডুকেসি রেশিও। মূলধন পর্যাপ্ততা অনুপাত হবে
ঝুঁকিপূর্ণ সম্পদের 10%। এটা আমাদের অঙ্ক আছে, রিস্ক ম্যানেজমেন্ট অঙ্ক আছে, মানে আপনাদের সেকেন্ড পার্টে এটার উপর অঙ্ক আছে। হ্যাঁ, এই যে কার কার এটার উপর আমাদের অঙ্ক আছে সেকেন্ড পার্টে। তো মূলধন পর্যাপ্ততা কি? হ্যাঁ, মূলধন পর্যাপ্ততা কি সংক্ষেপে যদি আমি আপনাদের বলি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের মূলধনের, আমাদের যে ঝুঁকিপূর্ণ মূলধন থাকে সেই মূলধনের 10% রাখতে হয়। বাফারিং পিরিয়ডের জন্য আরো 2.5 রাখতে হয়, মানে মোট হচ্ছে 12.5% বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, সেটা ঝুঁকিপূর্ণ সম্পদের। তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল এডুকেসি রেশিও। তা সংক্ষেপে বললে কার। আচ্ছা, এই আচ্ছা এটুকু লিখলে যথেষ্ট। আর তারপরে আবার আরো অতিরিক্ত কিছু লেখা আছে। মূলধনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা টিআর ওয়ান মূলধন আর টিআর টু মূলধন। হ্যাঁ, টিআর ওয়ান মূলধন আবার দুই ভাগে ভাগ করা যায়। মূলধন দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টিআর ওয়ান, একটা হচ্ছে টিআর টু। এই টিআর ওয়ানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সিইটি ওয়ান, এটি ওয়ান। আচ্ছা, তো টিআর ওয়ান টিআর টু সম্বন্ধে একটু হালকা বলি। যে মূলধনগুলো আহ, কারবারের জন্য অধিক সুরক্ষিত এবং প্রথম স্তরের যে মূলধনগুলো সেটা হচ্ছে টিয়ার ওয়ান মূলধন। আর টিয়ার টু মূলধন হচ্ছে আমাদের কারবারে যে হচ্ছে আহ, সহায়ক মূলধন হিসেবে থাকে, মানে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী যে দায় দেনার ফলে যে মূলধনগুলো সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে আমাদের টিয়ার টুর মধ্যে। আর ক্যাপিটাল বা কমন স্টক সম্পর্কিত যে মূলধনগুলো থাকে সেটা টিয়ার টু। আচ্ছা, যাই হোক, আমরা সেকেন্ড পার্টে উঠলে আল্লাহ যদি সে দেয় তো দিয়ে আমি বলার সুযোগ দিলে বলবেন ছিল। তো টিয়ার ওয়ান এবং টিয়ার টুটা হচ্ছে এইরকম, আমাদের সবচেয়ে সুরক্ষিত মূলধন আর সাবসিডিয়ারি মূলধন। এই এত কিছু লেখার দরকার নেই, শুধু কারের এটাই লিখবেন। তারপরে আমাদের বলছে নতুন এবং পুরাতন উভয় ব্যাংকের জন্য ন্যূনতম মূলধন 500 কোটি টাকা অথবা ঝুঁকিপূর্ণ সম্পদের ক্ষেত্রে 10%, যেটি বেশি। ব্যাংকগুলোকে বিআরসিএ গাইডলাইন 2014 অনুসরণ করতে হবে। প্রতি কোয়ার্টারে সিআরএআর রিপোর্ট, প্রতি বছর আইসিএ রিপোর্ট ওগুলো জমা দিতে হবে। আচ্ছা, তো মূলধন সংরক্ষণ করে রাখতে হবে, এটা আপনি মাথায় রাখতেন যে এখানে বলছে কি পয়েন্ট, এত কিছু মনে থাকবে না বা না থাকাও স্বাভাবিক। হ্যাঁ, হয়তো অনেক ভাই মনে থাকবে। এই যেখানে আছে মূলধন সিআরআর এসএলআর রক্ষণাবেক্ষণ। তাহলে মূলধন রক্ষণাবেক্ষণ করতে গেলে আমাদের মূলধনের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এভাবে আপনার বলবেন যে 1991 সালে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে মূলধনের আমাদের নির্দিষ্ট পরিমাণ অংশ সংরক্ষণ করতে হয়, বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণ করতে হয়। শেষ কাহিনী, শেষ। আর এত কিছু মনে থাকলে লিখবেন, না থাকলে লেখার ওরকমভাবে আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আছে আমাদের সিআরআর, নগদ সংরক্ষণ অনুপাত, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও উপরোক্ত বর্ণনায় সিআরআর উল্লেখ নেই, তবে সাধারণভাবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকগুলিকে নির্দিষ্ট শতাংশ নগদ রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, সাধারণত 4 থেকে 6%। এসএলআর স্ট্যাটুটরি লিকুইডিটি অনুপাত, এসএলআর এটা ধারা 33-2 অনুযায়ী সাধারণত ব্যাংকগুলোকে মোট চাহিদা ও মেয়াদি দায়ের ন্যূনতম 13% দৈনিক ভিত্তিতে এসএলআর হিসেবে রাখতে হয়। ইসলামী শরিয়া ব্যাংকগুলোকে 5.5%, ন্যূনতম ব্যাংকগুলো 5.5% হিসেবে রাখতে হয়। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে আইন বা নিয়মের বিষয়গুলো, এটা কিন্তু আমাদের ধারাগুলা আর কত পার্সেন্ট কি জমা রাখতে হয় এগুলো একটু মনে রাখার চেষ্টা করলে বেশি ভালো হয় আর কি। তারপর আছে শেয়ার, ঋণ অগ্রিম এবং ঋণ অবকাশ ও লভ্যাংশের উপর বিধিনিষেধ। তাহলে কোনটার উপর কি বিধিনিষেধ, অনেক কিছু এখানে বলা আছে, একবার করে দেখে নেবেন। যতটুকু মনে থাকে, আমি বলছি যতটুকু মনে থাকে, জোর করে এখানে পড়ার কিছু নেই। আচ্ছা, এটা এই প্রশ্নটা অনেক করা এসেছে, একটু একটু ইয়ে করেন, একটু মিউট করেন, একটু মিউট করেন। আচ্ছা, এখানে বলা আছে দেখুন এই প্রশ্নটা 2003 সালের অর্থ, বানানটা একটু স্কিপ হয়ে গেছে। অর্থ অর্থ ঋণ আদালতের আইনের নতুন বৈশিষ্ট্যগুলো কি? এটা 99 আসছিল, 96 আসছিল। 99 96 দুইবারই আসলো, এখানে দেওয়া আছে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের 2003 সালের অর্থ ঋণ আদালত আইনের নতুন বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। আচ্ছা, তো এখানে আমাদের কি কি বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো বলা আছে। অর্থ ঋণ আদালত প্রতিষ্ঠা, মামলা দায়ের প্রক্রিয়া,
মামলা দায়ের প্রক্রিয়া, এখানে কতদিনে কি করতে হবে সেটা বলা আছে। ঋণ খেলাপি জামিনদারের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান সরাসরি মামলা দায়ের করতে পারে। মামলা দায়ের সময়সীমা 30 দিন। সংশোধনী অনুযায়ী তবে আদালতের বিশেষ কারণে এই মেয়াদ বাড়তে পারে। দ্রুত বিচার প্রক্রিয়া, মামলা নিষ্পত্তির জন্য 180 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। সংশোধনী অনুসারে আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা 30 দিন। ঋণ আদায়ের কঠোর ব্যবস্থা, ঋণ আদায়ের কঠোর ব্যবস্থা ডিজিটাল প্রক্রিয়া অন্তর্ভুক্ত, ঋণ পুনর্গঠনের সুযোগ, বিশেষ ট্রাইব্যুনাল, আপিল প্রক্রিয়া সংশোধনী গুরুত্বপূর্ণ দিক। তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু আইনের ধারা। এগুলা তো আমি আগেই বারবার বলছি, এগুলা ওরকম বোঝা বা ইয়ার কোনো কিছু নেই। এটা আপনাকে পড়ে যতটুকু আপনার মনে থাকে সেই মনেটা রাখতে হবে আর কি। 2003 সালে অর্থ ঋণ আদালতের অধীনে আপিল এবং সংশোধনের ধারায় এতজনের প্রণীত বিধানগুলো কি কি? আচ্ছা, এটা 3 দেওয়া আছে। দেশের ব্যাংকিং ব্যবস্থার সুপারভাইজার হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, এটা আপনি বানিয়ে লিখতে পারবেন। এটা বানিয়ে লিখতে পারবেন, এটা বানিয়ে লিখতে পারবেন না। 6টা বানিয়ে লিখতে পারবেন না। তাহলে এখানে বিধান চাইছে, এত ধারা অনুযায়ী বিধানগুলো কি কি রয়েছে সেটা চাইছে। আর দেশের ব্যাংকিং ব্যবস্থার সুপারভাইজার হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আলোচনা করবে। বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে কি থাকতে পারে সেটা আলোচনা, এটা আমরা বানিয়ে লিখতে পারি। হ্যাঁ, আর এই প্রশ্নগুলো প্রত্যেকটাই 99-93 সালে আসছে, সেই সালেরগুলো কিন্তু অবশ্যই আমরা দেখবো। 7 2003 সালে অর্থ ঋণ আদালত আইনের অধীনে আপিল ও সংশোধনের ধারা 40-44 জন্য প্রণীত বিধানগুলি সম্পর্কে আলোচনা করব। আপিল দায়ের করা, রিভিশন মামলা দায়ের করা, অন্তর্বর্তীকালীন আদেশ এবং এখতিয়ার ধারা এত। তাহলে এখানে আমাদের যদি বলা আছে আপিল দায়ের করা, যদি ডিক্রিজনিত অর্থের পরিমাণ 50 লাখ টাকা কম হয় তাহলে জেলা জজ এর আদালতে আপিল করতে হবে। যদি ডিক্রিজনিত অর্থের পরিমাণ 50 লাখ টাকা বেশি হয় তাহলে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। আপিল করার সময় ডিক্রিজনিত অর্থের 50% জমা দিতে হবে। আপিল 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, যা আরো 30 দিন বাড়ানো যেতে পারে। তারপরে রিভিশন মামলা দায়ের, এইগুলা কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের যে ক্রেডিটের ভাইরা সেটা যারা এই লোনের সমস্যা হয়েছে তারা কিন্তু এই জিনিসগুলো সম্বন্ধে ভালো ফেস করে থাকে, সরাসরি ফেস করে থাকে। এই জিনিসটা ভালো জানা আসতে হবে। রিভিশন মামলা দায়ের করা, রিভিশন মামলা আসামিকে ডিক্রিজনিত অর্থের 75% জমা দিতে হবে। আচ্ছা, তারপরে বলা আছে মামলাটি 60 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, যা আর 30 দিন বাড়ানো যেতে পারে। অন্তর্বর্তীকালীন আদেশ ওই এখতিয়ার, ধারা 43-44, আদালত প্রয়োজন মনে করলে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে যাতে সুবিচার বজায় থাকে। মামলার সংশ্লিষ্ট অর্থের পরিমাণ অনুসারে আদালতের এখতিয়ার নির্ধারণ করা হয়। আচ্ছা, আর এই যে সুপারভাইজার হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা রয়েছে সেটি এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের কি কি ভূমিকা রয়েছে? নিয়ন্ত্রণ, নীতি নির্ধারণ, ব্যাসেল মানদণ্ড বাস্তবায়ন, লাইসেন্সিং, তদারকি। এই পয়েন্টগুলো আপনি 2-4টা পয়েন্ট একটু মনে রাখবেন অল টাইম, সেই পয়েন্টগুলো আমরা বারবার ইউজ করব। লাইসেন্স, তদারকি, আর্থিক স্থিতিশীলতা রক্ষা, ভোক্তা সুরক্ষা, অভিযোগ সমাধান, অনিয়ম দমন, শাস্তিমূলক ব্যবস্থা, জরিমানা শাস্তি, এরকম অনেক কিছু দেওয়া আছে। এখানে আমরা 6-7টা একটু প্রস্তুত রাখার চেষ্টা করবো, তাহলে আমরা পরবর্তীতে এরকম ভূমিকা বা উদ্যোগ কার্যাবলী যেটাই বলুন না আমরা সেখানে লিখে দিতে পারবো আর কি। আচ্ছা, এটা অনাদায়ী ঋণ আদায়ে কি হবে? অর্থ ঋণ আদালত সাহায্য করে থাকে। তাহলে এখানে আমাদের অনাদায়ী ঋণ আদায়ে কিভাবে অর্থ ঋণ আদালত সহায়তা করে থাকে। তো অর্থ ঋণ আদালত কিভাবে সহায়তা করে থাকে? আপনাকে পরামর্শ দিবে, আপনার বিভিন্ন যে নিয়ম নীতি ধারা আইন এই বিষয়ে আপনাকে পরামর্শ দিবে, তাই না? এইভাবে তারা সাহায্য করে থাকে। তো সাহায্য করার ধরন আমাদের
একটা কি মামলা দায়ের করা। মামলা দায়ের করলে আপনাকে সাহায্য করতে পারে অর্থনৈতিক আদালত। তারপর হচ্ছে দ্রুত শুনানি এবং আদেশের ব্যবস্থা করতে পারে, অন্তর্বর্তীকালীন আদেশ এখানে আমাদের দিতে পারে। তারপর হচ্ছে চূড়ান্ত রায়, চূড়ান্ত রায় আমাদের দিয়ে হেল্প করতে পারে। ঋণ আদায়ের প্রক্রিয়া, ঋণ আদায়ের প্রক্রিয়া এখানে বলা আছে যে ঋণ আদায়ের রায় কার্যকর করার জন্য ক্রয় বা নিলামের ব্যবস্থা করতে পারে। ঋণগ্রহীতা জমি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স নিলাম করে ঋণ আদায় করতে পারে। প্রয়োজন হলে দেওয়ানি কারাগারে, সিভিল জেল প্রেরণ আদেশ দেওয়া যেতে পারে। অর্থাৎ আপনাদের ঋণ আদায় প্রক্রিয়ায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপিল পুনর্বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এরকম। অর্থাৎ আমাদের অর্থ ঋণ আদালত কিভাবে আমাদের সাহায্য করতে পারে, এর যে 5টা বা সর্বোচ্চ 6টি যে পয়েন্ট, এই পয়েন্টগুলো সবচেয়ে সহজ পয়েন্টগুলো আপনি দাগান্বিত করবেন। আপনি কালার পেন নেবেন, কালার পেন নিয়ে আপনি সেই যে ইয়েগুলো দাগান্বিত করবেন। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নই এবারের জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশ, এখানে এটা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে একজন পরিচালকের পদ শূন্য হতে পারে। 96তম ব্যাংকিং ডেভেলপমেন্ট পরীক্ষা আসছে, তাহলে এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বরে এটা। আর পরে যেটা বলা আছে এটাও আমাদের গুরুত্বপূর্ণ, যে কোন কোন পরিস্থিতিতে একজন পরিচালকের পদ শূন্য হতে পারে। আচ্ছা, তারপরে আছে ব্যাংক কোম্পানি আইন 1991 নির্দেশিত ঋণ সীমার সাধারণ সীমাবদ্ধতা সম্পর্কে লেখা। ঋণ সীমার সীমাবদ্ধতা সম্বন্ধে এখানে আলোচনা, এটা একবার পড়ে যাবেন, এটা আমাদের জানা দরকারও। ব্যাংক কোম্পানি আইন 1991 এর ঋণ সীমা সাধারণত সীমাবদ্ধতা সম্পর্কে নিম্নলিখিত বিধানগুলো উল্লেখযোগ্য। একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ঋণের সর্বোচ্চ সীমা সেকশন 26। কোনো ব্যাংক তার মোট জামানতবিহীন তহবিলের মানে আনসিকিউরড ফান্ডের 50% এর বেশি কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দিতে পারবে না। জামানত ঋণের ক্ষেত্রে কোনো একক গ্রাহক বা সংশ্লিষ্ট গ্রুপের জন্য ব্যাংকে মোট মূলধনের 35% এর বেশি ঋণ দিতে পারবো না। তাহলে ঋণ দিতে পারবো না কত দূর পর্যন্ত, সেই জিনিসটা আমাদের এখানে কিন্তু আলোচনা করা আছে। আমাদের এখানেও প্রশ্ন সে কথাই বলা আছে। আচ্ছা, তাহলে ঋণ দেওয়ার সীমাবদ্ধতা মানে কতদূর পর্যন্ত আমরা ঋণ দিতে পারবো না, বা ঋণ দিতে গিয়ে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয় সেই জিনিসগুলো এখানে আলোচনা করবো। বড় ঋণের সংজ্ঞা এবং প্রতিবেদন, অন্তর্ভুক্ত ঋণসমূহ ব্যতিক্রম শর্তসমূহ। আমাদের বড় ধরনের যে ঋণ আছে, ব্যাংক ঋণ যদি ব্যাংকের মোট মূলধনের বড় বলে বিবেচিত হয়, আর মোট মূলধনের 10% এর বেশি, মানে মোট যে মূলধন আছে তার 10% এর বেশি হয়, তবে সে ঋণকে বড় বলে গণ্য হয়। আর ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে বড় ঋণের তো কোয়ার্টারলি প্রতিবেদন জমা দিতে হয়। আচ্ছা, এখানে অনেক প্রশ্ন আছে, এটা এত কিছু আলোচনা করা সম্ভব না। আমরা জেনারেল ব্যাংকিংটা আইনের ধারাগুলো আমরা একটু করব। আহ, এই এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। আমি আর করছে সাঁতার বেজে গেছে, আমি সেকেন্ড পার্টের জন্য একটু দেখাই। ওদের ভাইদের দেখানো হয়নি, 2-3 দিন মিস গেছে, 2 দিন না, সরি 1 দিন মিস গেছে। আর এখানে সারের কোশ্চেন দেওয়া আছে, আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, সারের কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই দেখবেন। শুধু 5 নম্বর বাদে, 5 নম্বরগুলো বাদে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ দেখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।